This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ আর আমার সঙ্গে আমি তন্নিষ্ঠা রয়েছি আপনাদের সঙ্গে। আর শুরুতেই আজ একটা এমন খবর আপনাদেরকে দেখাবো যেখানে আপনাদের হয়তো আবার সেই মনে পড়ে যাবে আরজি করে তিলোত্তমার সঙ্গে যে ঘটনা ঘটেছিল এবং সেই সময় যে স্লোগান উঠে এসেছিল। এখানে যে ঘটনা ঘটেছে অর্থাৎ বনগাঁ স্কুলের ঘটনা বলছি, সেখানে ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ এবং সেই অভিযোগে তুলকালাম এবং সেখানে সেই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, স্কুলেরই অস্থায়ী কর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে বিক্ষোভ ভাঙচুর। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, ভেতরে ঢুকে এই মুহূর্তে ছবি আপনারা দেখছেন, পুলিশের লাঠিচার্জ। বিক্ষোভ তুলতে পুলিশের লাঠিচার্জ এই মুহূর্তে সেই ছবি আসছে, সেই ছবি আপনারা দেখছেন। দীপঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। দীপঙ্কর, এখন কি পরিস্থিতি? পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতি স্পষ্ট নয়। ঘটনাস্থলে প্রাক্তন বিধায়ক তিনি ঘটনাস্থলে গেছেন, কিন্তু বিষয়টা যেটা দাঁড়ায় যে আজকে যখন এই শ্লীলতাহানি হয় এবং তার পরবর্তীতে স্থানীয় মানুষজন এবং যারা হচ্ছে স্কুলের অভিভাবক আছেন তারা প্রত্যেকে নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। সেই বিক্ষোভ অল্প কিছু সময়ের মধ্যে একটা ভয়ঙ্কর আকার নেয় এবং সেই বিক্ষোভ এত দ্রুত এত ভয়ঙ্কর আকার নেয় যে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। যার মধ্যে বিকাল থেকে দুপুরের পর থেকে এই ঘটনা ঘটে। বিকালে আরো ভয়ঙ্কর মানুষজনের সমাগম হয়, বিক্ষোভে সামিল হয়। তাদের প্রায় হাতের বাইরে চলে যায় এবং সেই জন্য পুলিশের লাঠিচার্জ। এই মুহূর্তে সেই ছবি দেখছেন আপনারা। এবার ন্যাজাটের দিকে নজর রাখা যাক। সেখানে যেন একেবারে সিনেমার চিত্রনাট্য। এককালে ডান হাতকে পুরোপুরি ছেটে ফেলতে গাড়িতে ট্রাকের ধাক্কা। অল্পের জন্য বাঁচলেন সাক্ষী ভোলানাথ। জেলে বসেই তার বিরুদ্ধে মামলার সাক্ষীকে খুনের পরিকল্পনা শেখ শাহজাহানের। অভিযোগ ভোলানাথের পরিবারের। দুর্ঘটনার কবলে শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলার অন্যতম সাক্ষী। কোন রকমে প্রাণে বাঁচলেও গুরুতর জখম হয়েছেন সিবিআই মামলার সাক্ষী ভোলানাথ ঘোষ। বয়ারমারি পার হয়েছি, যেখানে আমার ঘটনা ঘটেছে ওই লরিটা সামনের দিকে যাচ্ছিল, আমরা বামাচুর দিকে আসছিলাম, একদম ডাইরেক্ট এসে আমার গাড়ি গ্যাপে। তারপর আমার গাড়ি জলে চলে গেল। অচৈতন্য অবস্থায় আমার লোকজন বার করেছে। বুধবার সকালে ছোট ছেলে সত্যজিৎকে নিয়ে গাড়িতে করে সরবেরিয়া থেকে বসিরহাট আদালতে যাচ্ছিলেন ভোলানাথ ঘোষ। সকাল 8:30 নাগাদ বয়ারমারির কাছে ন্যাজাটে বাসন্তী হাইওয়ের ওপর লেন বদলে তার গাড়িতে ধাক্কা মারে সামনে থেকে আসা একটা ট্রাক। এই লেনে অর্থাৎ ডান দিকের এই লেনে যখন ভোলানাথ ঘোষ তার ছেলেকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন, বাঁ দিকের উল্টো দিকের লেন থেকে এই যে লরি, সেই লরিটি প্রায় 100-র কাছাকাছি গতিবেগ নিয়ে তার উল্টো দিকের লেনে এসে এই প্রাইভেট গাড়ি, যে গাড়িতে ভোলানাথ ঘোষ এবং তার ছেলে ছিলেন, সেই গাড়িতে ধাক্কা মারেন। ডান দিকে কিন্তু সেই নয়নজুলি রয়েছে এবং জলের মধ্যে এই মুহূর্তে সেই ট্রাকটি, যে ট্রাকটি ধাক্কা মেরেছে বলে এখনো পর্যন্ত অভিযোগ হিসাবে সামনে উঠে আসছে, সেই ট্রাকটি যেমন একদিকে জলের মধ্যে পড়ে রয়েছে, আর সেখান থেকে কিছুটা দূরেই কিন্তু নীল রঙের সেই প্রাইভেট গাড়িটি, যে গাড়িতে ভোলানাথ ঘোষ এবং তার ছেলে ছিলেন। ঘটনাস্থলে মৃত্যু হয় ভোলানাথের ছোট ছেলে ও গাড়ি চালকের। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে একটি বাইক আসে, বাইকে করে ট্রাক চালক পালিয়ে যায়। শোনা যাচ্ছে তো বাইকে গেছে, নাকি গতিতে ছিল, খুব লরি খুব গতিতে ছিল যাওয়ার কথা, কিন্তু ডান সাইডে চলে এলো। এটা কি হলো আর কি করে বলবো। এখানেই প্রশ্ন উঠছে, তবে কি সাক্ষীকে খুনের চেষ্টা? জেলে বসেই খুনের ছক শেখ শাহজাহানের? ভোলানাথ ঘোষের বড় ছেলের অভিযোগ, ষড়যন্ত্রের নেপথ্যে শেখ শাহজাহানের ঘনিষ্ঠরা। এমনকি লরির চালক সন্দেশখালীর বাসিন্দা এবং শাহজাহানের ঘনিষ্ঠ আলিম মোল্লা। কোর্টে আজকে ডেট ছিল, আসছিল, সেই গাড়িকে চক্রান্ত করে মেরে দিল। শাহিন শেখেরই কথায় এখন ওই এলাকায় মুসলিম শেখ আর সবিতা রায়, এই দুজন চক্রান্ত করে, নাম নাকি আলিম ছিল, গাড়িটা নাকি লাউখালি ছিল। ওই লরিটা ওরা কিছু দূর আগে থেকে ওয়াচ করছিল যে গাড়ি এরকম টাইমে আসতে পারে। পারমিটবিহীন ট্রাক ব্যবহার করে সাক্ষী খুনের পরিকল্পনা। দুবার হাত বদলের পর বর্তমানে ট্রাকটির রেজিস্ট্রেশন আব্দুস সামাদ মোল্লার নামে। ফিটনেস ফেল আগেই বুধবারই ট্রাকটির ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ। তাহলে কি দুর্ঘটনা পরবর্তী আইনি সুবিধা নিতেই এমন ট্রাক বাছাই? পলাতক ট্রাক চালকের খোঁজ শুরু করেছে পুলিশ। সুপ্রিয় গুহ, সত্যজিৎ মণ্ডল ও সুজয় পালের রিপোর্ট, টিভি9 বাংলা। ভোলানাথের সাক্ষ্য আটকাতে জেলে বসেই খুনের ছক কষেছে শেখ শাহজাহান। সন্দেশখালী ত্রাসের বিরুদ্ধে মামলার
অন্যতম সাক্ষী তো এই ভোলানাথ ঘোষই। সেই ভোলানাথই ছিলেন একদা শাহজাহানের বরদা। শাহজাহানের অনেক কুকীর্তি নাকি তার জানা, সেই জন্যই কি পথের কাঁটা সরানোর ছক কষেছিল শাহজাহান? কোনো দুর্ঘটনা না, খুন, 100% খুন। সরাসরি শাহজাহান শেখের ইন্ধনে মুসলিম শেখ আর সবিতা রায়। দুর্ঘটনা দেখিয়ে সাক্ষীকে খুনের চেষ্টা, জেলে বসে পথের কাঁটা সরানোর ছক শেখ শাহজাহানের। সন্দেশখালীতে যখন তদন্ত শুরু করে কেন্দ্রীয় এজেন্সি, একদিকে যেমন রেশন দুর্নীতি মামলা, তার পাশাপাশি ইডি যখন রেশন দুর্নীতি মামলায় তদন্ত করতে যায়, সেই ইডি টিমের উপর আক্রমণের মামলা, দুটি ক্ষেত্রেই এই ভোলানাথ ঘোষ গুরুত্বপূর্ণ সাক্ষী। একসময় শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল ভোলানাথ ঘোষ। ভোলাকে বরদা বলেই ডাকতেন শেখ শাহজাহান। সন্দেশখালীর ত্রাস শাহজাহানের অধিকাংশ ব্যবসা বাণিজ্য, আর্থিক লেনদেন সবকিছুই দেখভাল করত এই ভোলা। এরপরই কিন্তু শিবু হাজরা এবং আলমগীর চলে আসে এই পটচিত্রে। সেখানে তারা শাহজাহানকে বোঝাতে থাকে ভোলানাথ ঘোষ ঠিকঠাক না। ক্রমশ কানমারি হতে হতে ভোলানাথ ঘোষের সঙ্গে দূরত্ব তৈরি হয় শাহজাহানের, এবং 2020 সালে শাহজাহানের লোকজন ভোলানাথ ঘোষের বাড়ি ভাঙচুর করে। তারপর থেকেই ভোলা এলাকা ছাড়া ছিল। শাহজাহান জেলে যেতেই ভোলানাথ ঘোষ আবার পরিবার নিয়ে এলাকায় ফেরে, আর তারপরেই শাহজাহানের লোকজনের অন্যতম টার্গেট হয়ে ওঠে এই ভোলানাথ ঘোষ। ভোলা সিবিআইকে শাহজাহান সম্পর্কিত যাবতীয় তথ্য দিয়ে সহযোগিতা করছিল বলেই অনুমান, আর সেই কারণেই বেশ কয়েকবার তার উপরে হামলার চেষ্টা হয় বলে অভিযোগ। এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য। শাহজাহান শেখ ওখানে একটাই রাত চলে, শাহজাহান শেখ ও জেলে বসে কারসাজি করছে। ওর কারসাজি এটাই, নেজাহাট পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় আর মোসলেম শেখ হচ্ছে সহ সভাপতি। এই দুজন শাহজাহান শেখের সম্পূর্ণটাই র্যাকেট চালাচ্ছে ওখানে। বলছে অভিযোগ করলে এটা পুরো ভিত্তি, তদন্ত করুন, তদন্ত করলে হয়ে যাবে, তদন্ত তো আছে। ওরা এইসব কি সব বলছে আমি কিছু বুঝতে পারছি, এটা মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। অন্যদিকে এদিন সকালে ভোলা ঘোষের গাড়িতে লরি ধাক্কা মারার পর স্থানীয় বাসিন্দা আলিম নামে একজনের নাম সামনে উঠে আসছে। এই আলিম সিবিআই এর তালিকায় ওয়ান্টেড বলেই সূত্রের খবর। আপনি নিজে চোখে দেখেছেন আলিমকে? কালো সোয়েটার পরা ছিল, হাফ এইটুকু পর্যন্ত বলছি, সাইডে গাড়িটা কাজ করে আলিম। আলিম গাড়িটা কে চালাচ্ছিল? আলিমে গাড়ি আলিমই চালিয়েছে। ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলেছে ভোলানাথ ঘোষের পরিবার। শাহজাহান শেখ একসময় আমাদের বলেছিল যে ওদের বংশ নির্বংশ করে দেব। এখন তো মনে হচ্ছে এই সবে আমাদের বোধহয় শুরু হয়েছে, আর এরপরে এবার কার পালা পড়বে সেটা আমরা এখনো জানি না। সিবিআই এটা তদন্ত করুক যেটা কিভাবে কি হয়েছে। সন্দেশখালীর কুখ্যাত দুষ্কৃতী শেখ শাহজাহান জেলবন্দি অবস্থায় সন্দেশখালীর নানা ব্যক্তিকে হুমকি হুঁশিয়ারি দিচ্ছে বলে অভিযোগ। বুধবারের দুর্ঘটনাতেও শেখ শাহজাহান এবং তার বাহিনীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ উঠছে। পশ্চিমবঙ্গে শাহজাহানদের যাতে কিছু না হয় তার জন্য পশ্চিমবঙ্গ সরকার সক্রিয়। এরকম স্বাভাবিক ঘটনা মেনে দিতে চেষ্টা করবে। উইটনেসকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ বিভাগ। শাহজাহান করিয়েছে। শাহজাহানকে বসিরহাট জেলে রাখলেও তো ফোন ইউজ করে, প্রোভাইডেড বাই দি মমতা ব্যানার্জি। ওখান থেকেই রিমোট কন্ট্রোল করছে। দে আর নোটোরিয়াস ক্রিমিনাল। শাহজাহানকে পশ্চিমবঙ্গের জেলে রাখলে ভোলা ঘোষরা যে কোনো দিন মারা যাবে। রেপই হয়নি, সেখানে দেখুন পিঠে ভাজার গল্প তৈরি হয়ে গেছে। সেইখানে একের পর এক মিথ্যের বিনির্মাণ হয়েছে। তার জন্য এটা সত্যিকারের দুর্ঘটনা নাকি কোনো অন্তর্ঘাত রয়েছে, নাকি পেছনে কোনো অন্য কারণ রয়েছে, পুলিশ তদন্ত করে বের করুক। আর শেখ শাহজাহান মামলার সাক্ষীর গাড়ি দুর্ঘটনা মনে করাচ্ছে অনুব্রত দেহরক্ষী কয়লা গরু পাচার মামলায় অভিযুক্ত সাইগাল হোসেনের গাড়ি দুর্ঘটনার কথা। 2022 এপ্রিলের মাঝরাতে ইলমবাজারের জঙ্গলের রাস্তায় ভয়াবহ দুর্ঘটনায় পড়ে সাইকেলের গাড়ি। কেষ্ট দেহরক্ষীর কন্যা সহ মৃত্যু হয় দুজনের। সেখানেও অনুব্রতকে বাঁচাতে সাইকেলকে খুনের ছক কষা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। সুজয় পাল, দীপঙ্কর দাস ও সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা। চিরঞ্জিত চক্রবর্তী সিনেমার সেই বিখ্যাত ডায়লগটা মনে আছে আপনাদের? বউ হারালে বউ পাওয়া যায়, মা হারালে মা পাওয়া যায় না। এসআইআর পর্বে কিন্তু এই সংলাপটাই বারবার হোঁচট খাচ্ছে। হারিয়ে যাওয়া মা ফিরে পাওয়া যাচ্ছে। কেউ বৃদ্ধ বয়সে এসে জানতে পারছেন আরও সন্তানের কথা। বঙ্গের রঙ্গের শেষ নেই, সেই তালিকায় এবার জুড়ল নদিয়ার হাঁসখালির নাম। বউ বদলের গল্প বাস্তবে এবং কাগজ কলমেও। বাংলাদেশি মহিলা হয়ে গেলেন ভারতীয়, আর ভারতের মেয়ে খুঁজে বেড়াচ্ছে তার ভোটের অধিকার। আমার স্বামী অন্য জায়গায় বিয়ে করেছে, বাংলাদেশের মেয়ে, আমারই ডকুমেন্ট দিয়ে চলছে।
প্ল্যাটফর্মে শুয়ে 7 মাস ভেবে চলেছেন। 2002-এর ভোটার লিস্টের নাম ছিল, 2025 সালেও নাম আছে, তবুও উষা রায় এখন অস্তিত্বহীন। হাঁসখালির অশোক রায়ের সঙ্গে বিয়ে হয় উষা রায়ের। স্বামীর অত্যাচারে ছোট ছেলেকে নিয়ে বাড়ি ছাড়েন। কলকাতা সংলগ্ন সোনারপুর এলাকায় পরিচারিকার কাজ শুরু। এখনো থাকেন সোনারপুরেই। ভোটার লিস্টে উষা রায়ের নাম এখনো হাঁসখালিতে। উষা রায় এনুমারেশন ফর্ম নিতে এসেছিলেন হাঁসখালিতে। এসে যা শুনলেন তাতে চক্ষু চড়ক গাছ। ভোটার লিস্টে নাম আছে, কিন্তু ছবিটা কার? বিএলও জানালেন ফর্মও ফিল আপ হয়ে গেছে। তাঁর স্বামী অশোক ফর্ম জমাও দিয়েছেন। সব শুনে উষা ভাবছেন তিনি তাহলে কে? রহস্য ভাঙতে বেশি সময় লাগেনি। উষা বাড়ি ছাড়ার পর এক বাংলাদেশি মহিলাকে বিয়ে করে উষার স্বামী অশোক রায়। বাংলাদেশিকে ভারতীয় সাজাতে উষার এপিক কার্ড ব্যবহার করে তার স্বামী অশোক। এপিক কার্ডের সব তথ্য এক রেখে ছবি বদল। উষার বদলে বসে দ্বিতীয় স্ত্রী বিউটির ছবি। ভোটার লিস্টেও ছবি বদলে যায়। উষার বদলে বিউটির ছবি দিয়েই আসে এনুমারেশন ফর্ম। আমার নাম সব রেশন কার্ড সব দিয়ে চলছে, তার খালি ছবিটাই আছে। ভোটের অধিকার হারিয়ে উষা ছুটে গিয়েছিলেন তার স্বামীর বাড়িতে। সেখানে তাকে তাড়িয়ে দেওয়া হয়। TV9 বাংলা খবর পেয়ে পৌঁছে যায় সেখানে। অশোকদা বাড়িতে আছেন? অশোকদা, এখনকার বোন নাম কি বলছেন? বিউটি। বিউটি? হ্যাঁ। আর আগেকার বোন নাম কি ছিল? উষা ছিল। হ্যাঁ, উষা ছিল, সেটা চলেছে 20 বছর আগে। স্থানীয় বিএলও বলছেন অশোক ছাড়া এই তথ্য বদল কারো পক্ষেই সম্ভব নয়। অশোক রায় উনি হয়তো থানায় ডায়েরি করেছিলেন যে আমার এপিক কার্ড হারিয়ে গেছেন, যেভাবে নতুন এপিক কার্ড পাওয়া যায়। অশোক রায় নিজে ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। উষা রায়ের অভিযোগ, বিষয়টি নিয়ে বিডিওর কাছে আবেদন জানাতে গিয়েছিলেন, কিন্তু বিডিও পাত্তা দেননি। স্থানীয় নেতারা খবরটা পেয়েই রাজনীতির কথা লড়াইয়ে ব্যস্ত হয়ে উঠেছেন। এই বিষয়ে প্রশাসনের তৎপরতা এবং প্রশাসনের মদতে এই কাজগুলো চলছে। তিনি যেন ন্যায় বিচার পাই, ইলেকশন কমিশন আশা করি সেই বিচার পাইয়ে দেবেন। যে যার তালে ব্যস্ত, কিন্তু যাকে নিয়ে এত কথা সেই উষা রায়ের ভবিষ্যৎ কি? সব থেকেও কি বাংলাদেশি বিউটির অন্ধকার গ্রাস করবে ভারতীয় উষার ভবিষ্যৎ? নদিয়া থেকে মহাদেব কুণ্ডু রিপোর্ট, TV9 বাংলা। বারুইপুর পূর্বের 94 নম্বর বুথের 2 বিএলও এইআরওকে শোকজ করেছে নির্বাচন কমিশন। 48 ঘন্টার মধ্যে 4 জনের কাছ থেকে কমিশন জবাব তলব করেছে। অভিযুক্তরা যদিও অন্য কথা বলছেন, তাদের কাঠগড়ায় উল্টে নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসন। অন্যদিকে নামখানার অসুস্থ বিএলও অবশেষে ছুটি পেল। দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের হারদহ গ্রাম পঞ্চায়েত এখন চর্চার কেন্দ্রে। 94 নম্বর বুথের বিএলও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল সোমা সেনকে। তিনি আবার রামনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। একজন পঞ্চায়েত সদস্য কিভাবে বিএলও? অভিযোগ দায়ের হয় সোমা সেনের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে সরিয়ে দেওয়া হয় সোমা সেনকে। কিন্তু সোমা সেনের পাল্টা প্রশ্ন, তিনি কোনো কিছুই গোপন করেননি। বারবার নাকি জানিয়েছেন তার রাজনৈতিক পরিচয়। সোমা বল ঠেলে দিয়েছেন বিডিওর কোর্টে। প্রধান সাহেবকে আমি ব্যাপারটা জানাই, দাদা আমাকে এরকম নিয়োগপত্র দিয়েছেন, আমি কি করব? আমি তো এভাবে কাজ করতে পারবো না, তাছাড়া আমি সদস্য, এরকম বারবার বলেছি। উনি সঙ্গে সঙ্গে আমার সামনে দাঁড়িয়েই বিডিওকে ফোন করেছেন। আমি সেখানে উপস্থিত ছিলাম। উনি বলাতে বিডিও সাহেব বলেছেন যে ও কিছু অসুবিধা নেই, কিছু করার নেই, এখন করতে হবে কাজটা। আমি তো এই কাজটা করব না বলেই বারবার ট্রাই করেছি। নিরুপায় হয়ে জোর দিয়ে আমাকে এটা করানো হয়েছে। গল্পের শেষ এখানেই নয়। সোমা সেনকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় আইসিডিএস কর্মী দেবী হালদারকে। অভিযোগ তাঁর বিরুদ্ধেও। অসুস্থ হওয়ায় পাশের বুথের বিএলওকে দিয়ে নিজের কাজ করিয়ে নেন দেবী, যিনি সম্পর্কে তাঁর আত্মীয়া। বুধবার তাকেও তলব করা হয় বিডিও অফিসে। আপনি আর কোথায় যাচ্ছেন? এদিকে নামখানার অসুস্থ বিএলও দেবাশিস দাসকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বদলে স্থানীয় এক আইসিডিএস কর্মীকে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষে। দেবাশিস বাবু এখনো গুরুতর অসুস্থ। তার পরিবারের দাবি চিকিৎসার দায়িত্ব নিক রাজ্য। আমার স্বামীর চিকিৎসা, উনি যে মাস্টারমশাই ছিলেন, তা সেটাও তো আর হচ্ছে না। তাহলে আমাদের চলবে কি করে? ওনার চিকিৎসার খরচটা বিশেষ করে হবে কি করে? তাহলে
মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাতে চাই যে যাতে আমার স্বামীর চিকিৎসার জন্য উনি একটু খরচপত্রের দিকে দেখাশোনা করেন। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকার পর মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পান দেবাশিস দাস। তাকে অ্যাম্বুলেন্সে নিয়েই বিক্ষোভ করে তৃণমূলপন্থী বিএলওদের অধিকার মঞ্চ। অভিজ্ঞান নস্কর ও শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা। আসানসোলে জনসংযোগে বেরিয়ে ঘেরা অগ্নিমিত্রা পাল, বিজেপি বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ। সেই মুহূর্তে ছবিটা আপনাদের দেখাবো, দেখুন ছবিটা। তোমার সাথে কথা বলছি, যার সাথে কথা বলছি তোমার সাথে কথা বলিনি, যার সাথে কথা বলছি তার সাথে কথা বলবো, তুমি চুপ করো। সবাই এখানকার রেসিডেন্ট, ধমকাবেন না, সবাই এখানকার রেসিডেন্ট। উনি বাইরে থেকে লোক, কিসের বাইরে থেকে লোক? উনি ওই পাড়াতে বাইরে থেকে লোক, মহিলারা জিজ্ঞেস করছে। চন্দ্রশেখর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, একটু চন্দ্রশেখরের থেকে জানার চেষ্টা করবো যে ঠিক কি ঘটনা ঘটলো, কেন তার গাড়ি এভাবে ধাওয়া করা হলো। দেখো, আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকার যে বিরাটে গর্গডাঙ্গা বলে একটি এলাকা রয়েছে, সেই এলাকায় পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচি করতে গেছেন বিকেলবেলায় অগ্নিমিত্রা পাল, এবং সেখানে তিনি কার্যত স্থানীয় মহিলা এবং গ্রামবাসীদের ঘেরাওয়ের মুখে পড়েন। যদি অভিযোগ, সেই ঘেরাওয়ের নেতৃত্ব দিয়েছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুধীর ব্যানার্জি, যিনি তৃণমূলের একজন নেতা, এবং তার নেতৃত্বে এটি হয়। তার কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে, এবং শুধু তাই না, তাকে হেনস্থাও করা হয়েছে, এবং তার যে সিআইএসএফ বাহিনী তাদেরকেও ধস্তাধস্তি করা হয়েছে বলে অভিযোগ। এবং তার কর্মসূচিতে বাধা দেওয়ার জন্য এই ঘটনা বারবার, এর পেছনে অগ্নিমিত্রা পাল অভিযোগ করছেন। ওই এলাকায় তিনি কয়লা বালি বন্ধ করেছেন, কয়েকদিন আগে বালিঘাটে তিনি অভিযান চালিয়েছিলেন, এবং তার প্রেক্ষিতে এই ঘটনা ঘটানো হচ্ছে। এরপর এখন আসানসোলে কালীপাহাড়ি এলাকা এবং ভগৎ সিং মোড়ে বিজেপি যারা কর্মী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে ঘেরাও কর্মসূচি শুরু করেছে। শনিশ্চা আজ বেঙ্গল ব্রেকিং শুরু করেছিলাম বনগাঁর একটা স্কুলের খবর দিয়ে। বনগাঁ খবরে আবার চোখ রাখবো, তবে এটা একটু অন্যরকম খবর। বনগাঁ শহরের পুরো প্রশাসন কে চালাবে, কে থাকবেন মাথায়? তিনি যে সাক্ষী গোপাল নন তা বারে বারে বোঝাচ্ছিলেন অনেকদিন ধরেই। গোপাল শেঠ পাতায় পাতায় চললেও এর পাননি ডালে ডালে ঘুরছিলেন তৃণমূলের ম্যানেজাররা। হাওয়া অন্যদিকে ঘুরছে বুঝে গোপাল অনুগামীরা একে একে ভিড়তে থাকেন ক্ষমতাসীন গোষ্ঠীর দিকে। তার ফলে শেষমেশ বনগাঁয় বেলাইনের হাত থেকে কোনো রকমে বাঁচল তৃণমূল, যা দেখে কারো কারো প্রশ্ন, আপাতত গোল লাইন সেভ হলেও পরে সেম সাইড হবে না তো? এ ছবি দেখলে মনে হবে বিরোধীদের হটিয়ে কোনো পুরসভা হয়তো তৃণমূল দখল করলো। যে পুরো এলাকায় বিরোধীদের দূরবীন দিয়ে দেখতে হয়, সেখানে দলের পুরো প্রধানই হয়ে উঠেছিলেন তৃণমূলের বিরোধী পক্ষ। মাসখানেকের টানাপড়েনের শেষে বুধবার বনগাঁ চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন গোপাল শেঠ। তারপরেই তৃণমূলের আরেক গোষ্ঠীর আস্ফালন দেখলেন বনগাঁবাসী। গোপালকে প্রাক্তন করে রীতিমতন উৎসব পালন করলেন তৃণমূল জেলা সভাপতি বিশ্বজিৎ দাস অনুগামীরা। গোপালকে অচ্ছুত বোঝাতে পুরসভার গেট থেকে সিঁড়ি পর্যন্ত গঙ্গা জল ছেটানো হলো। এর মধ্যে চেষ্টা করেছিলেন যে কাউন্সিলর ভাঙানোর জন্য কেনাবেচার করা, সেই কাউন্সিলররা ওর এই পাতা ফাঁদে পা দেয়নি, ওর পরাজয় সুনিশ্চিত জেনে এখন পদত্যাগ করলেন। 2022-এর পুরভোটে বনগাঁ পুরসভার 22টি ওয়ার্ডের মধ্যে 20টি জেতে তৃণমূল, একটি করে ওয়ার্ডে জয় পায় কংগ্রেস ও বিজেপি। গত লোকসভা ভোটের নিরিখে বনগাঁ শহরের 22টি ওয়ার্ডেই পিছিয়ে তৃণমূল। 22টি ওয়ার্ড থেকে বিজেপি লিড পায় প্রায় 20,000 ভোটে। গোপালের বিরুদ্ধে তৃণমূলের 19 এবং কংগ্রেসের একজন কাউন্সিলর অনাস্থায় সই করেছেন, কিন্তু তার পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে তৃণমূলেরই অন্দরে। দলের নির্দেশ এটা ঠিক আছে, কিন্তু সেটা কিভাবে কি কনভে করতে হবে বা কিভাবে কি প্রসেস করতে হবে, এইগুলো যারা দলীয় দায়িত্বে আছে তাদের একটু জেনে শুনে বুঝে করলে তাহলে বনগাঁর মানুষ এইভাবে ব্যতিব্যস্ত হয় না। বনগাঁর মানুষ বুঝতে পারলো যে ওই চেয়ারে কি আছে, যেই চেয়ারের জন্য এত লড়াই। একজন মেডিকেলের নাম করে শুয়ে চিত হয়ে সে চেয়ার ছাড়তে যাচ্ছে না, আর এক টিম চেয়ার নেওয়ার জন্য দড়ি নিয়ে টানাটানি করছে। বিদ্রোহী গোপাল শেঠকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। অনাস্থা প্রস্তাবের আগেই সরে যেতে বাধ্য হলেন। গোপাল অস্ত গেলেও অনেকে মনে করিয়ে দিচ্ছেন অনাস্থায় সই না করায় তাঁর অনুগামী 6 জন কাউন্সিলরের বাড়িতে হামলার ঘটনার কথা। গোপাল অনুগামীদের একে একে নিজেদের দিকে নেতৃত্ব টানতে পারলেও 26-এর যুদ্ধে কি ছাইচাপা ক্ষোভ তৃণমূলের বিপদ বাড়াবে? সীমান্তবর্তী শহরে জল্পনাস্ত্র।
বনগাঁ থেকে দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। মন্তেশ্বরে যেখানেই সিদ্দিকুল্লাহ চৌধুরী সেখানেই তৃণমূলের বিক্ষোভ। গত কয়েক মাস এসবই দেখতে অভ্যস্ত হয়ে পড়েছে মন্তেশ্বরবাসী। এবার তো গ্রন্থাগার মন্ত্রীর অনুগামীরাও ছাড় পাচ্ছেন না। সিদ্দিকুল্লাহর অনুষ্ঠানে গিয়েছিলেন বলে এক তৃণমূল সমর্থককে বুকে সজোরে ধাক্কা, ছটফট করতে করতে শেষ মৃত্যু। গোষ্ঠী কোন্দল আর কত প্রাণ কাটবে। আমার বাবা একদিন বলেছে যে আমাকে এরকম করিস, আমার কি করতে পারিস দেখবো, বলছে তোকে দেখে নেবো। কখনো নিজের বিধানসভা এলাকায় তার গাড়ি ঘিরে বিক্ষোভ, ভাঙচুর। কখনো সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দেখে তৃণমূলের একাংশেরই চোর চোর স্লোগান। গত কয়েক মাসে একটার পর একটা ঘটনায় খাস তালুক মন্তেশ্বরেই ক্রমশ কোণঠাসা সিদ্দিকুল্লাহ চৌধুরী। শুধু গ্রন্থাগার মন্ত্রী নন, তার অনুগামীরাও যে বিপদে। ৬৬ বছরের লালটু শিকদারের মৃত্যুতে উত্তপ্ত মন্তেশ্বরের বড় পলাশন। পরিবারের দাবি, মন্তেশ্বরে সিদ্দিকুল্লাহর অনুষ্ঠান থাকলেই চলে যেতেন লালটু। বেশ কিছুদিন ধরে বড় পলাশনে সিদ্দিকুল্লাহর বিরুদ্ধে গোষ্ঠীর বহর বাড়ছে। পরিবারের দাবি, সিদ্দিকুল্লাহর অনুষ্ঠানে যাওয়ায় বুধবার এলাকার এক তৃণমূল নেতা লালটুকে টিটকিরি করেন। চায়ের দোকানের ঝগড়া হাতাহাতিতে গড়ায়। পরিবারের দাবি, এলাকার এক তৃণমূল নেতা হার্টের রোগী লালটুকে বুকে ধাক্কা মারলে তিনি লুটিয়ে পড়েন। চিকিৎসকের কাছে নিয়ে যেতে যেতেই সব শেষ। বই মেলায় গেছে, ওরা ভাবছে সিদ্দিকুল্লাহর মিটিং এ গেছে, স্পিকার যেখানে বসে বুকে মেরেছে, সঙ্গে সঙ্গে ওইখানেই ওই চেয়ারেতে বসেই মরে গেল। এটা করাচ্ছে ওই রজন আর ওই বাদশা। আমার শ্বশুর করতেন সিদ্দিকুল্লাহ সাহেবের, আর উনি করতেন তৃণমূলেরই বিরুদ্ধ পার্টি, উনি করতেন ইসমাইলের। কোন দলের তত্ত্ব উড়িয়ে পাড়ার ঝামেলা বলে দায় সেরেছে তৃণমূল। তৃণমূল সমর্থকের মৃত্যুতে চাপ বাড়িয়েছে বিজেপি। কাটাকাটি হয়ে উনি রোগগ্রস্ত ছিলেন, কিভাবে ঘটেছে সেটা পুলিশ দেখছে। তৃণমূলের বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে, তারাই তাদেরকে মেরে শেষ করবে। কোনো বিরোধী দলকে আর রাজনৈতিক লড়াই লড়তে হবে না। এর আগে একটার পর একটা ঘটনায় অপমানিত হয়ে দল ছাড়ার হুঁশিয়ারি দিয়েছিলেন সিদ্দিকুল্লাহ। পরে অবশ্য চুপ করে যান। এবার ভোটের আগে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হলেন সিদ্দিকুল্লাহরই এক সমর্থক। মনুতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যে অসংগৃহীত এনিউমারেশন ফর্মের সংখ্যা বেড়ে হলো 57,52,207। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, যার মধ্যে মৃত ভোটারের সংখ্যা 24,14,750, স্থানান্তরিত ভোটার প্রায় 20 লক্ষ। খোঁজ মেলেনি 11,57,000-এর বেশি ভোটারের। জমা পড়ায় এনিউমারেশন ফর্মের ভিত্তিতে জানিয়েছে সিইও দপ্তর। ডিজিটাইজেশনের কাজ প্রায় শেষ। ওয়েবকাস্টিং নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন। হিয়ারিং মনিটর হবে ইসিআই থেকে।